তাড়াতাড়ি আয়। যাচ্ছি তো। দেরি হয়ে গেছে অল্প। কিভাবে যাচ্ছি আমরা? আমরা যাবো বালির থেকে ট্রেন ধরবো। ওকে। কটা বাজে এখন? 12টা বাজতে 10 মিনিট বাকি। ঠিক আছে। দেখি ট্রেনের টাইম কটা আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ হলো ফেব্রুয়ারির শুরুর একটা দিন, আর আমরা দুজন চলেছি চন্দননগরে। ডানলপ থেকে অটো ধরে আমরা যাচ্ছি বালির দিকে। আর যেতে যেতেই রাস্তায় টিকিটটাও কেটে নিলাম ট্রেনের। টিকিট কাটলাম ইউটিএস অ্যাপে। এখানে কোনো লাইনে দাঁড়াতে হলো না, জাস্ট টিকিট বুক করলাম, ব্যাস হয়ে গেল। কত টাকা ভাড়া নিয়েছে? 20 টাকা দুজনের। রাস্তা দিয়ে যেতে যেতে একটু হাওয়া লাগছিল, আর চারপাশে সেই চেনা কলকাতা ভাইব। একটু ট্রাফিক, একটু হর্ন, আর অনেক গল্প। এরপর আমরা পৌঁছে গেলাম বালি। এখানে একটু নিচের দিকে নেমে তারপরে আরেকটু হাঁটতে হয়, তারপরেই প্ল্যাটফর্মে পৌঁছানো পসিবল। এই জায়গাটা খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়। যাই হোক, বালি স্টেশনে পৌঁছে যাওয়ার পর আমাদের ট্রেন ছিল 2 নম্বরে। ঠিক যখন 2 নম্বর প্ল্যাটফর্মে নামলাম, তখন দেখলাম একটা ট্রেন আমাদেরকে টাটা বলে বেরিয়ে যাচ্ছে। আমরা একটু লেট করে ফেলেছিলাম কি না, কিন্তু যাই হোক, পরে ট্রেনের জন্য ওয়েট করব। আর ওয়েট করতে করতে চা আর সাথে টাটাও নিয়ে নিলাম। প্ল্যান ছিল মাটির ভাঁড়ের চা, কিন্তু সেটা অ্যাভেলেবল ছিল না। যাই হোক, স্টেশনে বসে চায়ের কিন্তু একটা আলাদা মজা আছে, স্পেশালি যখন কোথাও বেড়াতে যাচ্ছি। আমরা বসে বসে চা খাচ্ছিলাম আর ছোট ছোট গল্প করছিলাম। এই ছোট ছোট মুহূর্তগুলোই আসলে সবচেয়ে সুন্দর, তাই না? এরপর ট্রেনের অ্যানাউন্সমেন্ট হলো, আমরা উঠে দাঁড়ালাম। একটু পরেই ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে গেল। একটা সময় আমি রোজ ট্রেনে যাতায়াত করতাম, এখন আর করি না। ট্রেন মোটামুটি খালিই ছিল। আশা করছিলাম যে ভেতরে উঠে একটা বসার জায়গা পাওয়া যাবে। ফাইনালি পৌঁছে গেলাম চন্দননগর স্টেশন। এখানের ভাইবটা একটু অন্যরকম, একটু শান্ত, একটু হেরিটেজের ফিল আছে, আর যেন ইতিহাস চুপচাপ পাশে দাঁড়িয়ে আছে। টিপিক্যালি কলকাতা নয়, আমি বলবো কলকাতার ব্যস্ততা থেকে অনেকটাই বেটার। স্টেশন থেকে বেরিয়ে আমরা একটা টোটো খুঁজছিলাম। আমাদের প্রথম ডেস্টিনেশন হলো ডুপ্লে কমপ্লেক্স। রাস্তার অপর প্রান্তে দেখলাম একজন টোটো ভাই দাঁড়িয়ে আছেন। আমি তাকে জিজ্ঞাসা করতেই উনি বললেন ডুপ্লে কমপ্লেক্স যাওয়ার জন্য টোটো সামনে থেকে পাওয়া যাবে। তাই আমরাও একটু হেঁটে হেঁটে ফাইনালি টোটোতে বসলাম। পৌঁছে গেলাম ডুপ্লে কমপ্লেক্সে। সামনে দাঁড়াতেই সেই যেন মনে হয় সময় থেমে গেছে। এই ডুপ্লে কমপ্লেক্স আসলে পুরনো ফরাসি গভর্নরের বাসভবন ছিল। জোসেফ ফ্রাঙ্কো ডুপ্লের নামে এর নামকরণ করা হয়েছে। এখানে একটা মিউজিয়াম আছে, কিন্তু মিউজিয়ামের ভিতরে কোনো রকম ফোন অ্যালাউড না। তাই আমাদের একটা লকারের চাবি দেওয়া হলো। আমরা আমাদের সমস্ত ফোন, ক্যামেরা, সমস্ত কিছু এই লকারের মধ্যে সযত্নে গুছিয়ে রেখে দিলাম। মিউজিয়াম থেকে বেরিয়ে এসে তারপর চারিপাশটা ঘুরে দেখছিলাম। বাড়িটার আর্কিটেকচার দেখলেই বোঝা যায় পিওর ফ্রেঞ্চ কলোনিয়াল ভাইব। লম্বা বারান্দা, বড় বড় খিলান, আর সেই হলুদ সাদা রঙের দেওয়াল, যেন কোনো পুরনো ইউরোপীয় সিনেমার সেটে চলে এসেছি। এখানকার মিউজিয়ামটার নাম ইনস্টিটিউট দি চন্দননগর। এখানে ফরাসি আমলের অনেক জিনিস রাখা আছে, পুরনো ফার্নিচার, চাবি, নথি, সব কিছুই যেন গল্প বলছে যে আমরা অনেক কিছু দেখেছি। আমি তো ভিতরে ঢুকেই একেবারে চুপ হয়ে গেলাম। আগেই বলেছিলাম এই বিল্ডিংটা ক্লাসিক ফ্রেঞ্চ কলোনিয়াল স্টাইলে তৈরি। সামনে লম্বা খোলা বারান্দা, সারি সারি গোল খুঁটি, বড় বড় খিলান, আর পুরো কাঠামোটাই খুব সিমেট্রিক্যাল, মানে একেবারেই ব্যালেন্সড ডিজাইন। এই ধরনের ডিজাইন শুধু সুন্দর দেখানোর জন্য নয়, এটা পুরো ক্লাইমেট ফ্রেন্ডলি। গরম আর আর্দ্র আবহাওয়ায় বাতাস চলাচল সহজ করার জন্যই এত খোলা জায়গা আর উঁচু ছাদ রাখা হতো।
ভিতরে ঢুকলে দেখবে বড় বড় ঘর, মোটা দেওয়াল আর কাঠের দরজা জানলা। সব কিছুতেই একটা পুরনো দিনের রাজকীয় ভাব আছে। এই বিল্ডিংটা মূলত তৈরি হয়েছিল 1800 শতকে, যখন চন্দননগর ছিল ফরাসিদের একটি গুরুত্বপূর্ণ উপনিবেশ। এটা ছিল ফরাসি প্রশাসনের কেন্দ্র, মানে এখান থেকেই পুরো অঞ্চলের কাজকর্ম চলত। 1757 সালে ব্যাটল অফ চন্দননগরের সময় এই অঞ্চল আক্রমণের মুখে পড়ে। বিল্ডিংটা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু পরে আবার পুনর্গঠন করা হয়। এই রিবিল্ডিংয়ের ফলে আগের স্ট্রাকচারের সাথে কিছু পরিবর্তনও আসে। একদম পিওর ফ্রেঞ্চ স্টাইলের সাথে লোকাল ইনফ্লুয়েন্সও একটু আধটু মিশে যায়। তাই ডুপ্লে কমপ্লেক্সের সবচেয়ে ইন্টারেস্টিং জিনিসটা হলো এটা পুরোপুরি টেক্সট বুক ফ্রেঞ্চ কলোনিয়াল আর্কিটেকচারও না, আবার পুরোপুরি ইন্ডিয়ানও না। এই দুটোর একটা মিশ্রণ, যেমন ইতিহাস আর পরিবেশ মিলে নিজস্ব একটা ভাষা তৈরি করেছে। তার মানে এখানে দাঁড়িয়ে তুমি শুধুমাত্র একটা বিল্ডিং দেখছো না। এখান থেকে বেরোতে বেরোতে বেশ বেলা হয়ে গিয়েছিল। আমরা স্ট্র্যান্ড রোড থেকে একটু হেঁটে এগিয়ে আসলাম। চারপাশে টিয়া পাখির এত সুন্দর গান শোনা যাচ্ছে যে কি বলবো। খিদে পেয়ে গেছে তো? যাই হোক, আমরা চলে আসলাম ভূতের রাজা তিলবরে। কিন্তু এখানে এসে দেখলাম বেশ কিছুক্ষণ লাইনে ওয়েট করতে হবে। পেটে ছুঁচোয় ডন দিচ্ছে, ওয়েট করতে কি আর ভালো লাগে নাকি? তারপর মেনু খুলে দেখলাম সব কিছুই শুধু মাছ মাছ। আমি তো মাছ খাই না, ভাবছিলাম যে কি অর্ডার করব। কি খাচ্ছি? লুচি, বাসন্তী পোলাও, এটা হলো আলুর দম, চিকেন ডাক বাংলো। পেট পুজো করে আমরা চলে আসলাম চার্চের দিকে। এটা হলো সিক্রেট হার্ট চার্চ অফ চন্দননগর। এই চার্চটির আর্কিটেকচার একদম ক্লাসিক ফ্রেঞ্চ স্টাইলের তৈরি। উঁচু আর্কেড দরজা আর জানলা, সাদা রঙের পরিষ্কার ফাসাড, ভিতরে স্টেইনড গ্লাস উইন্ডো, যেগুলো দিয়ে আলো ঢুকে পুরো জায়গাটাকে সফট আর ড্রিমি করে তোলে। এই চার্চটা তৈরি হয়েছিল 1900 শতকে ফরাসি উপনিবেশের সময়। এটা ছিল এখানকার খ্রিশ্চান সম্প্রদায়ের প্রধান প্রার্থনার জায়গা। ফরাসিরা শুধু বাণিজ্য নয়, তাদের সংস্কৃতি আর ধর্ম নিয়ে এসেছিল, আর এই চার্চটা তারই একটা সুন্দর নিদর্শন। চার্চের ভিতরে ক্যামেরা নিয়ে ঢোকার অনুমতি ছিল না। এই চার্চের একটা প্রধান বৈশিষ্ট্য হলো এটা হলো গথিক স্টাইলে তৈরি। গথিক আর্কিটেকচার শুরু হয়েছিল ইউরোপে প্রায় 1200 শতকে, বিশেষ করে ফ্রান্সে। এটা মূলত চার্চ আর ক্যাথিড্রাল তৈরির জন্যই জনপ্রিয় হয়েছিল। এর আগে রোমান্স স্টাইল ছিল, হেভি, থিক আর একটু ডার্ক। গথিক এসে সেই হেভিনেস ভেঙে দিল, এলো উঁচু হালকা আলো ভরা ডিজাইন। এই স্টাইলের মূল লক্ষ্য ছিল মোর হাইট, মোর কানেকশন উইথ দ্য ডিভাইন। এই চার্চের বাইরের বাগানটা একদমই পিকচার পারফেক্ট। ছোট ছোট করে কাটা ঘাস, নিটলি সাজানো গাছপালা আর মাঝখান থেকে পরিষ্কার হাঁটার পথ, সব কিছু এত সুন্দরভাবে মেনটেন যে চোখ জুড়িয়ে যায়। একটু অগোছালো না, যেন প্রতিদিন কেউ ভালোবেসে এটাকে সাজিয়ে রাখে। এখান থেকে বাইরে বেরোতেই রাস্তার দুধারে বড় বড় সারি সারি গাছ আছে, আর সেই গাছগুলো থেকেই টিয়ার কিচিমিচি প্রচুর শোনা যাচ্ছিল। অভিষেক তো ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে পড়ল পিকচার ক্লিক করার জন্য। আমরা ফটোগ্রাফি করার পরে একটু হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম গঙ্গার ধারে, আর সেখানেই চোখে পড়ল এই সুন্দর গেটটা। এই গেটটাই যেন চন্দননগরের সিম্বলিক এন্ট্রি পয়েন্ট। চন্দননগর স্ট্র্যান্ড এখান থেকেই শুরু হয়। এই গেটের এক প্রান্তে রয়েছে স্ট্র্যান্ড রোড আর অন্যদিকে গঙ্গা। হালকা হাওয়া বইছে, গঙ্গার জল একদম শান্ত। মানুষজন হাঁটছে, কেউ বসে আছে, কেউ শুধু নদীর দিকে তাকিয়ে আছে, আর কেউ কেউ ক্যামেরা উঁচিয়ে ফটো তুলছে। মনে হচ্ছিল এই জায়গাটা টাইমকে একটু স্লো করে দেয়।
যদিও জায়গায় জায়গায় কিছু কিছু লোকজন একটু আধটু নোংরা ফেলে রেখেছিল, সেগুলো না থাকলে বোধহয় জায়গাটা আরও বেশি সুন্দর হয়ে উঠত। আমরা কিছুক্ষণ সময় নদীর পাড়ে কাটিয়ে আবার স্ট্র্যান্ড রোডের দিকে চলে আসলাম। স্ট্র্যান্ড রোডের একটা সাইডে সুন্দর বসার জায়গা আছে, আর এখানে সন্ধেবেলাতে লোকজন এসে তাদের পরিবারের বন্ধুদের সাথে সময় কাটাচ্ছে। আস্তে আস্তে সন্ধে নামছে, আর এখানেও লোকজন কিছু কিছু জায়গায় দোকানপাট সাজাতে ব্যস্ত। আমরা রোড বরাবর হাঁটতে হাঁটতে দেখলাম একটা জায়গায় একটু কয়েকটা সিঁড়ি নেমে গিয়েছে, আর সেখানে গিয়েই গঙ্গার একটা খুব সুন্দর আনঅবস্ট্রাক্টেড ভিউ দেখতে পাওয়া যায়। এখানে দাঁড়িয়েই বেশ কিছু সময় কিছু না বলেই কাটিয়ে দেওয়া যায়। বুঝতেই পারছো, এটা এই শহরের সবার ফেভারিট হ্যাংআউট স্পট। সন্ধে হলে এখানে হালকা আলো চলে, গঙ্গার জলে তার রিফ্লেকশন পড়ে, আর সেই কুল ব্রিজ আর একদম পারফেক্ট ইভিনিং ভাইব। এখানকার সবথেকে ইমপ্রেসিভ জিনিস হলো এই শহরের ক্লিনলিনেস। এত সুন্দর জায়গা, ময়লা অলমোস্ট নেই বললেই চলে, সব কিছু বেশ ওয়েল মেনটেন্ড। বোঝাই যায় লোকজন এই জায়গাটাকে বেশ রেসপেক্ট করে। আমরা স্ট্র্যান্ড রোড বরাবর অনেকটাই হেঁটে এসেছিলাম। এসে দেখলাম এই সুন্দর গাছটা কীরকমভাবে পাঁচিলের উপর থেকে রয়েছে। তারপরে এসে দেখলাম ইনি এরকম বেলুন বিক্রি করছে, আর আমার হাতিটা এত পছন্দ হয়েছে যে আমি না কিনে পারলাম না। জানি অনেকেই বলবে বুড়ো বয়সে ভীমরতি, তা ভীমরতি ধরলে আর কি করা যাবে বলুন তো। এখানে কয়েকটা সরস্বতী মূর্তি বিসর্জন যাচ্ছিল। ফুচকা কাকু সন্ধে হতে না হতেই ফুচকা গাড়িটাকে ঠেলে ঠেলে নিয়ে আসছে। আমরা যাচ্ছি ফেরিঘাটের দিকে। আমার খুশির কোনো ঠিকানা নেই এই হাতিটা পেয়ে। এটা হলো চন্দননগর কলেজ। হ্যালো, আমরা ওই পারে যাচ্ছি, ওই পারে জগৎদল। আমাদের চন্দননগর ঘোরা হয়ে গেছে। আমরা চন্দননগরে প্রায় স্ট্যান্ড রোডের কাছাকাছি সব জায়গায় আমরা ঘুরে নিয়েছি। এবার আমরা জগদ্দল হয়ে বাড়ি ফিরে যাব। অনেকটা হেঁটে হেঁটে এসে আমরা ফেরিঘাটে পৌঁছলাম, আর ফেরিঘাট থেকে অন্য পাড়ে হলো জগদ্দল। টিকিটের দাম 5 টাকা। এখানেও আমরা দেখলাম অনেক সরস্বতী প্রতিমা বিসর্জনের জন্য যাচ্ছে। চন্দননগরে সরস্বতী পুজো কিন্তু খুবই ফেমাস। টিকিট আমরা জেটির উপর থেকে হেঁটে হেঁটে গিয়ে উঠলাম ফেরিতে। কিন্তু সমস্যা হলো গিয়ে ফেরিতে প্রচণ্ড ভিড় ছিল, আমরা একটাও বসার জায়গা পাইনি। তাই কি আর করা যাবে, যেরকমভাবে মানুষ বাসে দাঁড়িয়ে যাতায়াত করে ঠিক সেইভাবেই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নদীর এপাশ থেকে ওপাশে গেলাম। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরাও আমার মতন জীবনের এরকম ছোট ছোট মুহূর্তগুলোকে এনজয় করো। একটা সুন্দর সানসেট, একটা সুন্দর সময় কাছের মানুষদের সাথে, এই জিনিসগুলোই তো হলো দ্য টিডবিটস অফ লাইফ। সো হ্যাঁ, আমরা ফাইনালি জগদ্দল পৌঁছে গেছি, আর এখান থেকে আমরা অটো করে বাড়ি যাব। প্রথমে বলেছিলাম ট্রেন, কিন্তু ট্রেনে আর উঠতে ইচ্ছা করছিল না। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, টাটা।